সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিশেষ টক শো রোকেয়া পদক 2024 দেখার জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ 4 জনকে রোকেয়া পদক 2024-এ ভূষিত করা হয়েছে। তাদের মধ্যে 3 জন আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তবে তার আগে জানাই, দাবা খেলায় বাংলাদেশের কিংবদন্তি রানী হামিদ, যিনি এবছর রোকেয়া পদক পেয়েছেন, তিনি তার ব্যক্তিগত কারণে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। রোকেয়া পদকপ্রাপ্ত সম্মানিত অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন তাসলিমা আক্তার, শ্রমিক নারী অধিকার কর্মী এবং আলোকচিত্রী। আপনাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের সাথে রয়েছেন শিরিন পারভিন হক, প্রতিষ্ঠাতা নারী অধিকার সংগঠন নারী পক্ষ। আপনাকে অভিনন্দন জানাই। আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর পারভিন হাসান, উপাচার্য সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত এবং অভিনন্দন জানাই। ডক্টর পারভিন হাসান ম্যাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আপনি রোকেয়া পাঠ করেছেন এবং গবেষণাও করেছেন। আপনার কাছে জানতে চাই, রোকেয়ার কোন দিক আপনাকে সবচেয়ে বেশি আলোড়িত করে? রোকেয়া এমন একজন বহুমুখী জ্ঞান চর্চাকারী যে তার একটা দিক নিয়ে আমি মনে হয় আমার বলা ঠিক হবে না। উনি এত রকমের লেখা লিখেছেন শিক্ষা নিয়ে, নারীর কী কারণে নারীর তখন ভারতবর্ষে এবং বাংলাদেশে বিশেষ করে যে অবস্থায় নারীরা ছিল সেরকম, বিশেষ করে মুসলিম নারীরা কীরকম ছিল। তারপরে উনি ছোট ছোট কৌতুক লিখেছেন যাতে করে সমাজের নানা রকমের যে অসঙ্গতি এগুলো আরও মানে গ্রাফিক্যালি আরও ধরা পড়তে পারে। এবং এই ছোট ছোট স্কিটগুলো আমার মনে হয় আমাদের ইউনিভার্সিটিতে আমরা অনেকবার ছাত্রীদের দিয়ে এগুলো অভিনয় করিয়েছি এবং এগুলো খুব অভিনয় করার মতো এবং আসলেই একদম সমাজকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোনখানে তারা কীরকমের মানে হাস্যকর ব্যাপার হচ্ছে সমাজে নানা রকমের কিছুর নামে, যেন এই পর্দার নামে কি পুরুষদের সাথে মানে একসাথে কোথাও চলাফেরা করার যেন না করতে পারে, সেটার জন্য যে বাধাগুলো, সেই বাধাগুলো অনেক সময় নারীর জীবন আশঙ্কা হয়ে যায়। যে দেখাচ্ছে যে উনি দেখেছেন লেখায় যে এক জায়গায় একজন পুড়ে মারা গেছে কিন্তু কেউ তাকে সাহায্য করতে যায় নাই, কারণ তিনি একজন পর্দানসীন নারী। তো এই সমস্ত উনি দেখিয়ে দিয়েছেন। এগুলো খুব মানে আমাদেরকে মুগ্ধ করে যে একজন কি করে, আর বিশেষ করে উনি সেই সময় যে সায়েন্স ফিকশন লিখেছেন, অর্থাৎ কিনা বৈজ্ঞানিক কল্পকাহিনী আমরা যদি বলি বাংলায়, তো সেই সময় উনি কোনো দিন যেটা সবচেয়ে মানে মনে রাখার মতো সেটা হলো যে উনি কোনো দিন স্কুলের দ্বার পার হননি, কোনো দিন স্কুলে যাননি, নিজে থেকে এই সমস্ত বই পড়ে পড়ে উনি কিন্তু শিখেছেন। এবং যেটা কল্পকাহিনী, উনি প্লেনের কথা বলেছেন, উনি আর্টিফিশিয়াল মেঘ তৈরি করে বৃষ্টি করার কথা বলেছেন, এগুলো বলেছেন যে সেই সময়কার একজন নারী মুসলিম একটা পরিবারে যেখানে পর্দা করা হতো, যেখানে পড়াশোনা মেয়েদের জ্ঞান চর্চাকে কোনো রকমের উৎসাহিত করা হতো না, সেখানে তিনি ভাইদের কাছ থেকে উনি শুনেই অনেকটা শিখেছেন। এবং তারপরে সেগুলো অবশ্য নিশ্চয়ই বাড়ি থেকে ওই সব পত্রিকাগুলো উনি পেতেন, বইও ছিল যেগুলো উনি জ্ঞান চর্চা করতে পেরেছেন, পড়তে পেরেছেন। কিন্তু এখন আমি যেরকম দেখি যে আমাদের তো নিজের সুখী, আমি যখন দেখি যে নিজের ইচ্ছায় তো কেউ একটা আলাদা বই পড়ে না, যতটুকু পাঠ্যসূচিতে আমাদের আছে সেইটাই যদি মানে মূল বইগুলো যদি পড়ে কেউ, সেটাই আমরা মনে করি যে অনেক পড়াশোনা করছে। তার বাইরে গিয়ে পড়া, জাস্ট জ্ঞান অর্জন করার জন্য, এইরকম খুব কম, খুব বিরল। এবং উনি সেই কম বয়স থেকে সেই নানা রকমের বিরোধিতার মধ্যে উনি যে এতখানি জ্ঞান চর্চা করেছেন এবং লিখেছেন এগুলো সম্বন্ধে, মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মতো। উনি আমার মনে হয় ওনার যে সময় উনি জন্মেছিলেন তার অনেক মানে উনি চিন্তা করতেন তার অনেক আগ বাড়িয়ে, নাহলে এরকম জিনিস উনি লিখতে পারতেন না। অনেক ধন্যবাদ। মানে তিনি সময়ের অনেক আগে জন্মগ্রহণ করেছেন। শিরিন পারভিন হক, আপনার কাছে জানতে চাই, আপনি নারী পক্ষ প্রতিষ্ঠা করেছেন, নারী অধিকার নিয়ে লড়াই করছেন, আপনাকে রোকেয়া কিভাবে অনুপ্রাণিত করে? প্রথমত আমি একা নারী পক্ষ প্রতিষ্ঠিত করিনি, আমরা অনেকে মিলে করেছি।
আর রোকেয়া আমাদের কাছে, আমার কাছে রোকেয়া আমাদের পথিকৃৎ, এবং পথিকৃৎ অনেক অর্থে। যে রোকেয়া যা ভেবেছে প্রায় 150 বছর আগে জন্মে, যা বলেছেন এবং যা নিয়ে উনি সরব ছিলেন, সেগুলো এখনও কিন্তু অনেক নারী পারে না। এবং আমরা কিন্তু 3 পা আগালে 2 পা পিছাচ্ছি, এইভাবে মানে ধুকে ধুকে কিন্তু আগাচ্ছি। কিন্তু রোকেয়ার কথা যদি মনে করি, রোকেয়া যেসব কথা বলেছেন সমাজ নিয়ে, বিশেষ করে সমাজকে উনি কিন্তু ছাড়েননি। উনি কঠোরভাবে সমাজের সমালোচনা করেছেন, বিশেষ করে পুরুষ আধিপত্যের ব্যাপারটা। এবং সেখানে উনি এটাও বলেছেন যে পুরুষরা তাদের আধিপত্য বজায় রাখার জন্য ধর্মকে পর্যন্ত বা ধর্মগ্রন্থকে পর্যন্ত অপব্যবহার করেছে। তো এইগুলো বলার যে সাহস এবং যে শক্তি, সেটা অভূতপূর্ব। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। তাসলিমা আক্তার, আপনি শ্রমিক নারী অধিকার কর্মী এবং আলোকচিত্রী, এবং এমন শ্রমিক নারীদের নিয়ে আপনি কাজ করেন যারা গ্রাম থেকে শহরে এসে পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন। আপনি রোকেয়াকে আপনার কাজের ক্ষেত্রে মানে কতটা শক্তি যোগায় রোকেয়া? ইতিমধ্যে পারভিন আপা এবং শিরিন আপা বলেছেন, আমি ওনাদের সাথে এক সুরেই বলতে চাই যে রোকেয়া অবশ্যই অত্যন্ত সাহসী, বুদ্ধিদীপ্ত এবং চিন্তাশীল ছিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে রোকেয়াকে নতুনভাবে পাঠ করি যখন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমার কাছে মনে হয়েছিল যে রোকেয়াকে জানছি, সেই জানাটা একটা নতুন করে আবিষ্কারের মতো, এবং অনেকটা একটা সম্পদ হিসেবে বা বন্ধুর মতো কাউকে কাছে পাচ্ছি, যে সমাজ যেভাবে সবসময় আমাদেরকে চোখ রাঙানি দেয় নারী হিসেবে, মানুষ হিসেবে যেভাবে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখি, বিশেষভাবে নারী হিসেবে, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য ভীষণ রকম প্রশ্নবিদ্ধ করা নিজেদেরকে, সেটা রোকেয়া করছেন। আর রোকেয়া যেমন পুরুষতন্ত্র, ঔপনিবেশিক শাসনামল, ধর্ম, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, একই সাথে শ্রেণী প্রশ্ন নিয়েও কথা বলেছেন। উনি চাষার দুঃখ নামে একটা লেখা লিখেছিলেন, এন্ডি শিল্প নিয়ে লিখেছিলেন। চাষার দুঃখের মধ্যেও কিন্তু উনি বলছিলেন যে মানে কৃষকদের যে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, এগুলো যে কখনোই ছিল না, বা এন্ডি শিল্পর কথা বলতে গিয়ে উনি জাতীয় সম্পদের কথা বলতেছেন। এই জিনিসগুলো কিন্তু একই সাথে উনি কেবল নারী প্রশ্নে তো উনি কথা বলেছেনই, নারীর অধিকারের প্রশ্নে, পাশাপাশি ঔপনিবেশিকতা এবং শ্রেণী প্রশ্ন, শ্রমিক কৃষকের প্রশ্ন, সেগুলো উনি যুক্ত করেছেন। ফলে আমার কাছে মনে হয় যে রোকেয়া নারীর মানে উনি যেই সময়ে জন্মগ্রহণ করেছিলেন 1880, এরপর ওনার লেখার সাথে আমরা পরিচিত হই 1904 সালের পর থেকে, এবং ওই সময়ে নারীর শিক্ষা প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু উনি কিন্তু শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। উনি যেটা খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা একজন নারী হিসাবে, মানুষ হিসাবে, শ্রমিক হিসাবে প্রত্যেককে আলোড়িত করবে, সেটা হচ্ছে যে আত্মমর্যাদাশীল ব্যক্তি হিসাবে নিজেদেরকে তৈরি করার বিষয়টা কিন্তু রোকেয়া বলেছেন। আজকের জামানায় যদি আমরা দেখতাম যে নারী প্রশ্ন 1880-19 শতকে যেমন শিক্ষার মধ্য দিয়ে নারীর অধিকার আসবে, এই জিনিসটা ছিল, এখনকার সময় কিন্তু আমরা অনেক বেশি বলি যে নারীর পরিচয়টাকে আমাদেরকে ভাবতে হবে নাগরিক হিসাবে, ব্যক্তি হিসাবে। সেটা কিন্তু উনি ওনার মানে লেখালেখির মধ্যে, ওনার কাজের মধ্যে সেই 19 শতকেই দেখেছেন, যেটা কিনা আমার কাছে সবসময় মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ আমার কাজের জন্য, আমাদের প্রত্যেকেরই কাজের জন্য। এবং আমার মনে হয় আমরা প্রত্যেকেই বড় হয়েছি, এবং আমাদের বেড়ে ওঠার মধ্যে রোকেয়া ভীষণভাবে আমাদের আশেপাশেই আছে আর কি সবসময়। খুব সুন্দর বলেছেন ম্যাম। আপনাকে যেটা জানতে চাই, আপনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, যেটা নারীদের শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, সেটা চালাচ্ছেন। সেটি চালাতে গিয়ে যেসব শিক্ষার্থী দেখছেন বা নারী শিক্ষার অগ্রগতিতে কোথায় চ্যালেঞ্জ দেখছেন? আমাদের বিশ্ববিদ্যালয়টি পুরনো ঢাকায় অবস্থিত, তো সেই কারণে এটা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একমাত্র মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়। তো সেখানে আমাদের যাদের যেসব পরিবার থেকে মেয়েরা আসে আমাদের এখানে ছাত্রী হয়ে, তাদের আর্থসামাজিক অবস্থা অন্যান্য আমার মনে হয় যেগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় তার থেকে ভিন্ন। কেউ যদি আমাদের এখানে যায়, ঢুকলে পরেই দেখবে সেটা। কারণ যারা যেসব পরিবার থেকে মেয়েরা আসে, সেই পরিবারগুলো অনেক বেশি কনজারভেটিভ, এবং আমার ধারণা যে অনেকেই, এদের অধিকাংশই যদি এই ইউনিভার্সিটিটা না থাকতো তাহলে হয়তো তাদের এই উচ্চশিক্ষার কোনো সুযোগই হতো না।
আমাকে অনেক সময় এই প্রশ্ন অনেকে করে যে এই সময় কেন মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়। আমি মনে করি যে এটার একটা আমাদের সমাজে এর দরকার আছে। এবং এখনও ভর্তি করার পরেও আমি দেখি, এবং আরেকটা জিনিস যে এটা কিন্তু এই যে কনজারভেটিভ হওয়া কিংবা রক্ষণশীল হওয়া, এটা শুধু আমরা মনে করি যে যারা মুসলিম পরিবারেই বোধহয় শুধু তাই, তেমন কিন্তু নয়। এটা কিন্তু আমাদের এখানে আমরা সব ধর্মের মেয়েরা আসে। এবং বিশেষ করে আমার কাছে মনে পড়ে একবার আমাদের যখন মেয়েরা আসে, তারপরে আমাদের একটা ওরিয়েন্টেশন হয়, সেখানে আমরা যারা তাদের অভিভাবক তাদের আমরা বলি আসতে। তখন দুজন এলেন যারা মুসলিম না, অমুসলিম, তারা একটা স্কুল টিচার, এবং তারা এসে বললেন আমাকে, রিটায়ার্ড মাস্টার টিচার, তারা বললেন যে দেখেন আপা, আপনাদের যে এই বিশ্ববিদ্যালয় এখানে হয়েছে, এটা ছাড়া কিন্তু আমি পড়তে দিতাম না আমার মেয়েকে। আর তার সাথে তার বন্ধু, সেও তার মেয়েকে ভর্তি করেছে। তো গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক দেওয়া, কিন্তু এবং তারা বললো যে আমরা কিন্তু দিতাম না, যেরকম অবস্থা ঢাকা শহরের আমরা দিতাম না। তো সেই রকম আর কি আমাদের খুবই। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের যে ঝরে পড়ে যারা ভর্তি হয়, হয়তো অনেকে ঝরে পড়ে যারা, তারা বেশিরভাগই কিন্তু বিয়ের জন্য। এখনও ওই বেশিরভাগ ফ্যামিলিতে তারা মনে করে যে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে মেয়েদেরকে পড়াচ্ছে কেন, তার একটা বড় কারণ হলো একটা ভালো বিয়ে হবে। মেয়েরাও কিন্তু আমরা এটার জন্য নিয়মিত কাউন্সেলিং করি মেয়েদেরকে, এবং মেয়েদের ফ্যামিলি, মায়েদের, বাবাদের বলি আমরা যে আপনারা অন্ততপক্ষে আপনার মেয়েটাকে 4 বছর শেষ করতে দেন। আপনি যতই টাকা পয়সা দেন, গয়না দেন, যাই দেন, ফ্ল্যাট লিখে দেন, কিন্তু সবচেয়ে বড় সম্পদ তার হলো তার শিক্ষা। এইটা তার থাকবে, কোনো দিন হারাবে না, কেউ নিতে পারবে না। মেয়েরাও কিন্তু অনেক সময় যেটা আমি দেখি যে তারা মনে করে যে মা বাবারা একটু কনজারভেটিভ, তারা এই নানান রকমের নিয়ম কানুন মানেন, বিয়ে হলে বোধহয় তারা একদম সব রকমের ফ্রিডম পাবে, সব রকমের স্বাধীন হয়ে যাবে, যা ইচ্ছা তাই করতে পারবে। হয় কিন্তু ঠিক বিপরীত। এবং অনেক সময় আমরা বলি যে, এবং ভালো পাত্রকে বেশিরভাগই দেখা যায় বিদেশে কাজ করছে। তো আমরা মা বাবাদের এটাও বলেছি যে বিদেশে কাজ করছে, আপনি বলছেন ভালো পাত্র, সে চাচ্ছে না আপনার মেয়েটার পড়াশোনা শেষ করে বিয়ে হোক, তো সে ভালো পাত্র হলো কিভাবে? তো বলি আমরা, কিন্তু মেয়েরাও চায় যে চলে যেতে। তো কাজেই সেইখানে কিন্তু আমরা একটা অনগোয়িং একটা আমাদের একটা যুদ্ধ, যে কিভাবে মা বাবাদের এবং মেয়েদের কনভিন্স করা যে না, তোমাদের পড়াশোনাটা অন্তত শেষ করো, তারপর নিজের ইচ্ছায় বিয়ে করো, যাই করো, পরে তোমার নিজের সেটা চয়েস। কিন্তু সেটা একটা বড় কারণ। তো এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমাদের, আর বিশেষ করে তারা যেমন অনেকেই মনে করে কোনো একটা বিশেষ বিষয়, যেমন ইংরেজিতে সবাই বেশিরভাগই খুব কাঁচা। কারণ আমাদের এখানে তো বিশেষ করে গত 2 বছরে যখন কোভিডের পরে ক্লাস প্রায় হয়নি, তারা স্কুল থেকে যারা এসছে তাদের ওই জুমে ক্লাস কিছুই হয়নি, খুব কাঁচা। কিন্তু তবুও বাবা মারা ইনসিস্ট করবেন যে তারা ইংরেজিতেই পড়ুক, কারণ ইংরেজিতে তারা মনে করেন যে একটা ভালো পাত্র পাওয়া যাবে। বিদেশি পাত্র, সে মনে করে মেয়ে ভালো ইংরেজি বলে, ইংরেজি লেখে, কাজেই সে একটা ভালো পাত্রী। তো সব কিছুই বেশিরভাগ মা বাবারই ওই একটা, যে পড়াশোনাটা হচ্ছে পড়াশোনার জন্য না, মেয়েটাকে একটা স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য না, তাকে একটা ভালো পাত্রের হাতে উঠিয়ে দেওয়া। তো সেটা আমার কাছে এখনও মনে হয় যে এই রোকেয়া যে এখনও আমাদের জন্য প্রযোজ্য, খুবই প্রযোজ্য রোকেয়ার পাঠ, এটা এই কারণে যে এখন আমরা মনে করি যে একটা মেয়ের একমাত্র রাস্তা হলো বিয়ে করা, এছাড়া তার উপায় নেই, কোনো চয়েস নেই। তো সেটাই এই শিক্ষাটা যে ভালো বিয়ে হবে বা ভালো পাত্র পাবে, এইটা পারভীন হাসান ম্যাম যেটা বললেন, এটা তো হয়তো সমাজের অনেক জায়গার হয়তো এই বাস্তবতা। আপনি নারী অধিকার নিয়ে কাজ করেন, এই রোকেয়ার যে প্রাসঙ্গিকতা, সেটাকে কিভাবে সমাজে আরও বিস্তার ঘটানো যায়? একটা কথা তো হলো যে রোকেয়া যা বলে গেছে, যা লিখে গেছে, সেই জায়গা থেকে আমরা যে খুব বেশি দূরে এসছি তা না। এখনও কিন্তু আমার মা বলতেন যে ওনাদের সময়ও কথা ছিল যে মেয়েটাকে একটু বেশি লেখাপড়া করালে একটা ভালো জামাই পাওয়া যাবে, যেটা উনি বললেন। তা এখনও তাই। ঘুরে ফিরে মেয়েরা যতই বাইরে কাজ করুক, যতই পেশাজীবী হোক, যতই
অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হোক, কিন্তু ঘুরে ফিরে ভাবা হয় যে মেয়েদের একটাই গন্তব্যস্থল, সেটা হচ্ছে সংসার। সংসারটাকে বাদ দিয়ে মেয়েদের কোনো জীবন নেই, এবং সুতরাং সেইটাই হচ্ছে তার প্রধান কর্মক্ষেত্র, সেটাই তার প্রধান বিচরণ ক্ষেত্র, এবং সেইখানেই সে মানে একেবারে আবদ্ধ না হলেও বদ্ধ। তো এই জিনিসটা খুব একটা বদলায় নাই। তো সেই জন্য রোকেয়া এখনও আমাদের জন্য খুবই রেলেভেন্ট, এবং আরও কতদিন রেলেভেন্ট থাকবে জানি না, কেননা লক্ষণ ভালো না। এই যে তাসলিমা আক্তার যেটা শিরিন পারভীন হক বললেন যে লক্ষণ ভালো না, এত বছর 100 বছর পরে এসেও লক্ষণ কেন ভালো হলো না? বিশেষ করে আপনি যে ক্ষেত্রে কাজ করেন, শ্রমিক নারী, ওখানে কি অবস্থা দেখেন? আমি একটু আগের প্রশ্ন থেকে একটু আসি। যেমন 19 শতকে আমরা দেখেছি যে মধ্যবিত্ত যে তৈরি হচ্ছে, সেই মধ্যবিত্তর বিলেত ফেরত শিক্ষিত আমাদের এই অঞ্চলের যারা বাঙালি ছিলেন, তাদের জন্য যোগ্য পাত্রী যারা ইংরেজিতে একটু কথা বলতে পারবে বা চিঠি চালাচালি করতে পারবে বা চিঠি পড়তে পারবে, ওই রকম বাসনা কিন্তু সমাজে ওই সময় ছিল। তো এত বছর পরে এসে তো আসলে এই বাসনার পরিবর্তনই আমাদের চাওয়ার কথা, এবং আমরা নিশ্চয়ই চাইবো যে আমাদের যারা এখন সেই শিক্ষার যে অধিকারের কথা রোকেয়া বলেছিলেন, সেই পথ পাড়ি দিয়ে কিন্তু এখন আমরা অনেক জায়গায় নারীদেরকে আমরা দেখছি যে নারীরা যুক্ত হয়েছে। শ্রমিক নারীরাও নতুন একটা শ্রম শক্তি হিসেবে এসছে, যেই শ্রম শক্তিটা আমাদেরকে অন্য প্রশ্ন, নারীর অধিকারের প্রশ্ন, নারীর আইনের সুবিধা, নাগরিক হিসেবে সুবিধার প্রশ্নগুলোকে সামনে আনছে। এবং ঘরের মধ্যেও যেহেতু নারী আয় করছেন, সেই জায়গা থেকে নারীর আয়ের হিস্সাটা কিভাবে হবে, তার সিদ্ধান্ত কিভাবে হবে, এই প্রশ্নগুলো কিন্তু শ্রমিক নারীও এখন তুলছেন। কিন্তু মুশকিলটা যেখানে হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটার মধ্যে থেকে কিন্তু আমরা নারী পুরুষকে যে মানুষ হিসাবে বা নাগরিক হিসাবে দেখার জায়গা, সেই জায়গাটাতে এখনও পৌঁছাইতে পারি নাই। সেই জায়গা থেকেই কিন্তু সংকটগুলো হচ্ছে। এবং আমরা যেমন দেখব যে ধরেন পারিবারিক যে আইনগুলো আছে, সেই আইনগুলোতে নারীকে মানুষ হিসেবে কোনো মর্যাদার জায়গায় আমরা দেখতে পাই না। তারপরে আমরা যদি মিডিয়ার দিকে তাকাই, সেখানেও আমরা দেখব যে আসলে নারীকে যে একটা যৌন বস্তু হিসেবে সমাজ দেখে, সেই দেখার দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমরা বদলাতে পারি নাই। এবং রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি যদি যতক্ষণ না বদলায়, মানে রাষ্ট্রে যতই নারী ক্ষমতা থাকুক, তাতে যে কিছু নারীর অধিকার বাস্তবায়ন হয় না, সেটা তো আমরা আসলে গত 15 বছর বা তার আগেও দেখেছি। ফলে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, এবং নারীর পরিচয়ের যে প্রশ্নটা, সেটাকে আসলে সামনে নিয়ে আসা দরকার আর কি। পারভীন হাসান ম্যাম, আপনি বলছিলেন যে এই যে শিক্ষার্থীরা আপনার ইউনিভার্সিটিতে আসে, তারা গার্জিয়ানে পাঠায় মূলত ভালো একটা পাত্র পাবে বা বিয়ের বাজারে তার একটা ভালো দাম পাবে, যেই পরিস্থিতি রোকেয়া আসলে পরিবর্তন করতে চেয়েছে। কিন্তু আমরা রোকেয়া সেই 100 বছর পরে এসেও যদি দেখি, সেটা তো একটা দিক। আরেকটা দিক হলো যে বাল্যবিবাহ, বাংলাদেশে এখনও বাল্যবিবাহ মহামারীর মতো আছে। এত বছর পরেও আমরা কেন বাল্যবিবাহ বন্ধ করতে পারলাম না? বাল্যবিবাহ তো বাংলাদেশ বোধহয় প্রথম 10-এর মধ্যে 4-এ আছে। 4-এ না 1-এ এরকমই। 10-এর মধ্যে আছে, 10-এর মধ্যে তো আছেই, বেশি উপর দিকেই আছে। তো সেটার কারণ আমার কাছে মনে হয় যে দুটো, একটা তো অর্থনৈতিক আর একটা সামাজিক, এবং অনেক সময় দুটো মিলিয়েই হতে পারে। অর্থনৈতিক এভাবে যে আমাদের এখানে যে প্রাথমিক শিক্ষা, সেটা করা হয়েছে যে এটা মানে বাধ্যতামূলক, কিন্তু সেটা বাধ্যতামূলক আইনেই শুধু আছে, কিন্তু এটা কিন্তু এনফোর্স করা হয় না। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর আইন আছে, সেগুলো কখনো এনফোর্স করা হয় না। তো সেখানে তো আমি বেশ কয়েক বছর আগে একটা স্কুলের প্রজেক্ট একটা ইভ্যালুয়েট করতে গেছিলাম বরিশালের একটা গ্রামে। তো তখন ওখানে গিয়ে দেখলাম যে কয়েকটা পরিবারের সাথে কথা বললাম, মেয়েদের সবাই ক্লাস 5-এর পরে সবাই বাড়িতে বসা। কেন? কারণ যে হাই স্কুলটা আছে, এই হাই স্কুলটা অনেক দূরে, 2-3টা গ্রাম পরে, এবং সেখানে যেতে হলে ওই মেয়েটাকে হেঁটে যেতে হবে। সেখানে সামাজিক ব্যাপারটা হলো
যে সেখানে যেতে হলে ক্লাস 5-এর পরে মেয়েটা যেমন 10-12 বছর বয়স হয়, বাবা মারা নিরাপদ মনে করেন না যে মেয়েটাকে একা একা কিংবা দুজন তিনজন মিলে সেখানে হেঁটে যাবেন। তারা অনেকেই বললেন যে আমরা চাই যে আমাদের গ্রামে গ্রামে একটা মেয়েদের স্কুল হোক, সেকেন্ডারি স্কুল হোক, হাই স্কুল হোক, মেয়েদের জন্য আলাদা, যাতে করে ওই যে যাওয়ার সময় যে তাদের যে বিরক্ত করে ওই বকাটা ছেলেপেলেরা উত্ত্যক্ত করে, সেইটা যেন না করতে পারে। তো সেইটা তো হচ্ছে না, আমাদের সরকার থেকে তো সেই উদ্যোগটাও নেওয়া হচ্ছে না। এবং যেটা আরও বেশি হলো সেটা যে আমাদের এখানে কিন্তু এই যে স্কুলে যে পাঠাবে তার সাথে আমার মনে হয় যে খুব দরকার, স্পেশালি গ্রামে গঞ্জে, যে সঙ্গে সঙ্গে একটা খাওয়ার ব্যবস্থা করা, একটা মিল দেওয়া তাদের। যে কারণে আমার কাছে মনে হয় যে অনেক বাচ্চারা মাদ্রাসায় চলে যায়। এখন কিন্তু অনেক মেয়েদের মাদ্রাসা হয়েছে এবং সেখানেও দিচ্ছে কিন্তু মেয়েদের। তার একটা বড় কারণ হলো সেই মাদ্রাসায় গেলে খাওয়া পড়ার বন্দোবস্ত কিন্তু সেই বেশিরভাগ জায়গাতেই মাদ্রাসার লোকেরা নেয়। তো সেটা যদি আমাদের সরকার থেকে দায়িত্ব না নেয় তাহলে কিন্তু এটা হবে না। দেখা যায় সামাজিক তো একটা আছেই, এবং আরও সামাজিক আরেকটা কারণ হলো যে বাবা মারা মনে করে যে যারা একটুখানি আয় কম তারা মনে করে যে মেয়েটাকে বোঝা হিসাবেই দেখা হয়, যে এই মেয়েটার ভরণ পোষণ ইত্যাদি নানা রকমের সামাজিক যে নিরাপত্তাগুলো আছে সেগুলো আমি যখন দিতে পারবো না, অন্য একটা পরিবারে চলে গেলে সে তো ওদের দায়িত্ব, আমার দায়িত্ব আর থাকবে না। খুবই নির্মম মনে হয় এই জিনিসটা, কিন্তু এটা কিন্তু সত্য যে একটা বোঝা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া, যে তখন আর আমি আর প্রশ্নবিদ্ধ হব না। তো সেই জন্য আমার মনে হয় এটা দুটোই কারণ আছে, দুটো কারণ, অর্থনৈতিক এবং সামাজিক। এই সামাজিক দিকটা যদি আমরা না দেখি কিংবা ওই অর্থনৈতিক দিকটা যদি আমাদের না দেখি আমরা, তাহলে কিন্তু এই অবস্থার উন্নতি হবে না। যতই আমরা বলি যে এটা বাধ্যতামূলক, কিন্তু বাধ্যতামূলক হচ্ছে কি না এটা এনশিওর করার মতো তো কেউ নাই। ওখানে যদি কোনো একজন অফিসার যে থানা পর্যায়ে কিংবা কেউ একজনকে নিয়োগ দেওয়া হতো, যে গিয়ে বাড়ি বাড়ি দেখবে যে আপনার মেয়েটা কি সত্যিকারের স্কুলে যাচ্ছে, কারণ আইন করে দিলেই তো খালি হবে না। এবং কয়েকটা জেলায়, কয়েকটা উপজেলায় কিন্তু আছে এই মিলের বন্দোবস্ত, কিন্তু সেটা কিন্তু ওই যেমন এক জায়গায় একটা উপজেলার কথা আমি জানি, ইউর মাধ্যমে কোনো প্রজেক্ট এসেছিল, সেই প্রজেক্টের মাধ্যমে ওইখানে ওই খাওয়াটা দেওয়া হচ্ছে, কিংবা কোনো গ্রামে ব্যক্তির উদ্যোগে দেওয়া হচ্ছে। কিন্তু সরকারিভাবে সবার যে স্কুলে গেলে একটা নাস্তা পাবে, আগে কিন্তু অনেক সরকারি স্কুলে একটা টিফিন দেওয়া হতো, ঢাকা শহরেরও, আমি জানি না এখন দেওয়া হয় কিনা, কিন্তু আগে দেওয়া হতো। সেই ব্যবস্থাটা যদি চালু করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বেশি মেয়েরা এবং ছেলেরা স্কুলে আসবে। জি, অনেক ধন্যবাদ শিরিন পারভীন হক। এই বাল্যবিবাহ নিয়ে ম্যাডামের সাথে আপনি কিছু যোগ করতে চান কিনা, কিভাবে এর থেকে আমরা অবস্থা উন্নতি করতে পারি? খুব কঠিন প্রশ্ন, কারণ সমস্যাটা কিন্তু অনেক গভীরে, আমাদের মনস্তাত্ত্বিক জায়গায় সমস্যাটা। সেটা হলো যে মেয়েকে, একটা তো উনি বললেনই যে মেয়েদের যতক্ষণ বোঝা ভাবা হবে ততক্ষণ তাকে যত তাড়াতাড়ি নিজের ঘাড় থেকে আরেকজনের ঘাড়ে দেয়া যাবে, বোঝা মুক্ত হওয়া যাবে, তখন সেটাই হয়ে যায় প্রধান। কিন্তু শুধু সেটা না, এখানে একটা ধারণা আছে মেয়েদের ইজ্জত নিয়ে, যে মেয়েরা এই যে গ্রামের বাড়ি থেকে 2 মাইল হেঁটে স্কুলে যাবে বা 2.5 মাইল হেঁটে স্কুলে যাবে, তখন যদি কিছু ঘটে, এমন কোনো কিছু ঘটে, সেটা তার ইজ্জতহানি হবে, এবং এই ইজ্জতহানিটা একেবারে সাংঘাতিক একটা ব্যাপার। তাহলে মেয়েটার জীবনটাই শেষ। তো কিন্তু কাকে ইজ্জত বলছি আমরা? তার গায়ে কেউ হাত দিল, সেটাতেই তার ইজ্জত চলে গেল। তো এই ইজ্জত ধারণাটাকে চ্যালেঞ্জ করতে হবে, এবং এটার জন্য যথেষ্ট প্রচার লাগবে। যে আমরা কিন্তু খুব দুঃখের সাথে লক্ষ্য করি যে প্রচার মাধ্যমও কিন্তু ইজ্জত শব্দটাকে সারাক্ষণ ব্যবহার করে। রাজনীতিবিদরা তো করে। 16ই ডিসেম্বর আর 25শে মার্চ আমার কান বন্ধ করে রাখতে ইচ্ছা করে, কারণ সবাই বক্তৃতা দেয় যে আমাদের 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা। এটা শুনলে আমার গা রিরি করে একেবারে, যে কিসের ইজ্জত, কার ইজ্জত? তার উপরে আক্রমণ হয়েছে, তার উপর যৌন আক্রমণ হয়েছে, সেটা একটা অপরাধ, সেটা একটা অপরাধ, ফৌজদারি অপরাধ। সেটাকে কেন ইজ্জত বলে চালিয়ে দেওয়া হয়? এবং সেটা 71-এ যেমন চালানো হয়েছে, আজকেও যখন একটা মেয়ে যৌন আক্রমণের শিকার হয়, প্রথম প্রশ্ন ওঠে ইজ্জত।
সুতরাং আমরা খুব বদলাই নাই তো, 71 আজকে 2024, এখনও ওইসব ধারণার মধ্যেই মেয়েদেরকে আমরা বেঁধে রেখেছি এইসব ধারণা দিয়ে। তো এইগুলো তো বদলাতে হবে, অনেক ধারণা মৌলিক জায়গায় কতগুলো পরিবর্তন আনা দরকার। নারী পক্ষের একটা স্লোগান আছে, নারীকে মানুষ হিসাবে চিনুন, জানুন, সম্মান করুন। এইটুকু যদি আমরা অর্জন করতে পারি তাহলে অনেক কিছু বদলাবে, কিন্তু এমনিতে বদলাবে না। স্কুলে খাওয়া দেওয়াটা একটা মোটিভেশন, কিন্তু ওইটা মৌলিক না। মৌলিক আমি মনে করি যে মেয়েটাকে যতক্ষণ মনে হবে যে মেয়েটা একটা ইজ্জতের কি বলবো আধার আধার, এবং ইজ্জতের আধারটা তার শরীরকে ঘিরে, তার দেহকে ঘিরে, ততক্ষণ কিন্তু আমি আগাবো না। মেয়েটাকে মানুষ হিসেবে ভাবতে হবে। জি, অনেক ধন্যবাদ তসলিমা আক্তার। এই বাল্যবিবাহ নিয়ে আপনার কি বলতে চান? বাল্যবিবাহ তো আমাদের তো একটা বয়সের সীমা আছে যে 18 বছরের, কিন্তু আমরা দেখেছি যে সরকার আবার আইন করে কিন্তু সেখানে পরিবারের সম্মতি থাকলে আরো কম বয়সেও তাকে মানে বিয়ে দেওয়া যাবে এরকম। ফলে আমাদের দেশের আইনগুলোই তো আমাদের পক্ষে না। একে তো আমাদের নারীদের বা মেয়ে শিশুদেরকে যে নিরাপদ একটা পরিবেশ দেওয়া, সেটা সমাজ নিশ্চিত করতে পারছে না, রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। এবং আইনও এমন করে দিচ্ছে যেখানে আরও অনুৎসাহিত করা আর কি, সেই জায়গাগুলো এখানে আছে। তো সেই জায়গাগুলো পরিবর্তনের জন্য আমাদের আসলে কথা বলা, লড়াই করা, সেগুলো খুবই জরুরি আমার কাছে মনে হয়। এবং সেই নিরাপত্তার জায়গা রাষ্ট্র কেন দিতে পারছে না, সেই প্রশ্নটাও সামনে আনা দরকার। অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, 80-র দশকে মনে হয়, আমার ঠিক মনে নাই, সারা বাংলাদেশে ঘরে ঘরে গিয়ে শেখানো হয়েছিল এক মুঠ কি যেন, এক মুঠ গুড় আর এক চিমটি লবণ, জি, স্যালাইন। সারা বাংলাদেশের ঘরে ঘরে গেছে সেই মেসেজ, এবং প্রত্যেকটা ঘরে কিন্তু জানে কি করে বানাতে হবে। কেন করা হয়েছিল? কলেরা দূর করার জন্য। এবং এটার জন্য ICDDRB এবং ব্র্যাক বিশাল অভিযান করেছিল। আমরা কেন এই নারীর উপর যে নিপীড়নটা হয়, বাল্য বিবাহ বলেন বা নারীর উপর যৌন আক্রমণ বলেন, এই নিপীড়নের জন্য এরকম একটা ব্যবস্থা কেন নিতে পারি না? রাষ্ট্র কেন পারে না ঘরে ঘরে এই মেসেজটা পৌঁছাতে? ইটস এ বিগ কোশ্চেন, সেটা আমরা আলোচনা করছি। আমার মনে হয় একটু যোগ করতে চাই, যেমন রোকেয়া যখন কথা বলছেন তখন তো নারীদেরকে শিক্ষিত হতে বলছেন, কিন্তু বর্তমান সময় তো নারীরা শিক্ষিত। আমরা যদি বাংলাদেশের দিকেও তাকাই, নারীরা অনেক শিক্ষা এগিয়ে আছে। এবং আগে যেরকম যৌথ পরিবার ছিল এবং একজনই আয় করতো, এখন কিন্তু নারী পুরুষ উভয়ই আয় করতে বাধ্য হচ্ছেন, আয় করছেন, শিক্ষিত হচ্ছেন, কিন্তু দিন শেষে তার নিজের জীবনের সিদ্ধান্ত বা তার আয়ের উপরে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু হয়তো নিতে পারছে না। সেটার জন্য সামাজিক রাষ্ট্রীয় আয়োজন নাই। আর আমার মনে হয় নারীদেরও অনেক বেশি, কারণ নারীর সংগ্রামটা অনেক বেশি, তাকে আসলে অনেক ফ্রন্টেই লড়াইটা করতে হয় এবং তাকে প্রতি মুহূর্তেই প্রমাণ করতে হয়। এখন আমরা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে আমরা লড়াই করি, তার মানে পুরুষ একটা সুবিধাভোগীর জায়গার মধ্যেই থাকে, পুরুষের বিরুদ্ধে হয়তো লড়াই না, কিন্তু নারী যখন আসলে সমাজের এই যে বৈষম্য, সেই বৈষম্যর বিরুদ্ধে লড়াই করবে, তাকে কিন্তু ঘর থেকেই লড়াইটা করতে হবে। সেই লড়াইটা খুব মধুর না আর কি। তো সেই মানে মানে এই যে কষ্টের একটা লড়াই, সেই লড়াইটা করতে হবে। সেটা না করলে আসলে মানে আমার পরিবর্তন বা আমার অধিকার আদায়ের কথা তো আসলে অন্য কোনো পুরুষ এসে দিয়ে যাবে না। ফলে এটা রাষ্ট্রের যেমন দায়িত্ব, তেমনি নারীদেরও আসলে এগিয়ে আসার ব্যাপার আছে। যেমন রোকেয়া কিন্তু তার লেখালেখির মধ্যে খুবই স্ট্রংলি এই বিষয়গুলো আনছিলেন, যে নারীকে সবসময় আমরা দেখছি যে নারী হচ্ছে চিন্তা করে না, নারী মাথায় বুদ্ধি কম, এইভাবেই সমাজ পোট্রে করছে। এবং উনি কিন্তু সেটাকে উল্টায় সুলতানার স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন যে আমরা সমাজে নারীদেরকে যেভাবে দেখি, সেখানে পুরুষদেরকে সেভাবে ঘরে রেখে নারীরা কাজ করতেছে, নারীরা আবিষ্কার করতেছেন, নারীরা চিন্তা করতেছেন। উনি বলতেছেন যে সুলতানার স্বপ্নের মধ্যে উনি বলতেছেন যে এখানে নারীরা চিন্তা করে, আবিষ্কার করে, আর ছেলেরা হচ্ছে সেগুলো বাস্তবায়ন করে। ফলে এই যে চিন্তা করার জায়গাটা, এই যে বলতেছে নারী হচ্ছে মন আর পুরুষরা হচ্ছে শরীর, মানে সমাজে যা দেখায় সেটাকে উল্টা করে দেখাচ্ছেন। ফলে এই যে নারীর চিন্তার জায়গায় এসে আমরা যদি দেখি যে এখন ধরেন বাংলাদেশে নারীরা অনেক জায়গায় আসতেছেন, কিন্তু একটা জায়গায় এসে ওনারা হয়তো থেমে যাচ্ছেন। পুরুষরা যেরকম প্রমোশন পাচ্ছে বা তাদের একটা নীতি নির্ধারণের জায়গায় যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কয়জন আসলে
হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী হবেন, কয়জন ইতিহাসবিদ আছেন, কয়জন রাজনীতিবিদ আছেন, কয়জন আসলে এখানে বিভিন্ন পত্রিকার সম্পাদনা করছেন, মানে চিন্তার যে জায়গাগুলো, নেতৃত্বের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের নারীদেরকে আসতে হবে এবং সেই আশাটা খুব সহজ না। এবং শ্রমিকদের ক্ষেত্রেও আমাদের যেটা মনে হয় যে শ্রমিকরা তো আসলে নারী হিসাবে এবং শ্রমিক উভয় হিসাবেই তারা নিপীড়নের শিকার হয়। ফলে সেই জায়গাতে আমাদের লড়াইটা আসলে নারীদেরকে আগাতে হবে। আর সে দিন শেষে আসলে নারী পুরুষ উভয়কেই আসলে, কারণ একটা পুরুষের যদি পরিচয় হয় যে সে পুরুষতান্ত্রিক বা সে অন্যের অধিকার কেড়ে নেয় এবং দিন শেষে সে অন্যের উপর নির্ভর করে কাজ করে, যেমন আমরা পুরুষদেরকে আমরা শুনি যে নারীদেরকে আত্মনির্ভরশীল হতে হবে, কিন্তু আমার তো মনে হয় পুরুষরাই পরনির্ভরশীল, কারণ তারা তার পানিটাও ঢাইলে খেতে পারে না। ফলে এই যে পুরুষেরও যে পরিচয় সমাজ দিচ্ছে বা নিপীড়কের পরিচয়, সেটা তো খুব মধুর হওয়ার কথা না। ফলে আমাদের লড়াইটা যেমন নারীদেরকেও করতে হবে, যেটা রোকেয়া বারবার বলছেন, এর সাথে আমার মনে হয় পুরুষদেরকেও আমাদেরকে এইটার সাথে যুক্ত করতে হবে আর কি। অনেক সুন্দর বলেছেন পারভীন হাসান ম্যাম, যেটা এটা একটা আসলে দেখার দৃষ্টিভঙ্গি। আমি নারীকে কিভাবে দেখা হচ্ছে, এটা আমাদের রাষ্ট্র কিভাবে নারীকে পোর্ট্রেট করছে, কিভাবে বয়ান তৈরি হচ্ছে, ইভেন পুরুষকে যেভাবে পিতৃতান্ত্রিক বলা হচ্ছে, যেটা বলছিল, আমার তো মনে হয় যখন পিতৃতান্ত্রিক বলা হয় তখন পুরুষকে এটা গালি দেয়া, এবং এই পুরুষ যদি বোঝে যে আসলে এটা গালি, তাহলে তার নারী সহযাত্রী হবে। আপনার কাছে যেটা জানতে চাই, দেখার দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের দেখার দৃষ্টিভঙ্গি এবং নারী পুরুষ এগিয়ে যাওয়ার জন্য পুরুষের দৃষ্টিভঙ্গি কতটা পরিবর্তন হয়েছে এবং কোথায় কোথায় পরিবর্তন হওয়া দরকার। আমরা যদি সংবিধানই দেখি, সেইখানে তো একেবারে বৈষম্য বিরাজমান। কাজে সেখানে সরকারের দৃষ্টিভঙ্গি তো সেখানেই দেখা যায় যে কত বৈষম্য আছে সেখানে। যে তাসলিমা বললো যে পারিবারিক আইন, সেখানে তো দেখা হয়নি সমানভাবে। এবং আমরা বলছি আমরা একটা ধর্মনিরপেক্ষ বলেন কিংবা ইহুদি জাতিকে বলেন, কনস্টিটিউশন আমাদের আছে, কিন্তু সেখানে তো কোন কোন ক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি বৈষম্য আমরা দেখি, সেখানে তো নারী পুরুষ সমানভাবে দেখা হয়নি। তো এই যে রোকেয়া যেটা বারবার বলেছেন যে নারী পুরুষ দুজনই নারী, দুজনেই মানুষ, এই মানুষ হিসাবে আমাকে দেখতে হবে। কাজে সম অধিকার, সমান সুযোগ তাকে দিতে হবে, সমান মর্যাদা। সেটা তো আমরা পাই না, সেটা তো এখনো দেখি না। এই যে বললেন যে লড়াই করতে হচ্ছে, এমন মেয়ে আছে যারা আমাদের যে বিয়েটাই যে মুখ্য, অনেক এটা তো আমাদের দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু অনেকে আছে যেটা আমরা জানিও না। সেগুলো যে অনেক জায়গায় যেখানে যৌন নিপীড়ন হয়েছে, নিপীড়কের সাথে এই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, এবং এটা কিন্তু অহরহ ঘটছে। গ্রামে এই ঘটনা খুব হয়, যেটা ধামাচাপা দেওয়ার জন্য ওই নিপীড়কের সাথেই বিয়ে দিয়ে দেওয়া হয়। এরকম একটি মেয়ে আমাদের ইউনিভার্সিটিতে এসেছিল, এবং একটা এনজিওর এর মাধ্যমে সেই মেয়েটা পালিয়ে গিয়ে সে লড়াই করেছে, পালিয়ে গিয়ে তাদের কাছে বলেছে যে এরকম আমি বিয়ে করতে চাই না এই লোককে। তারা আমাদেরকে বলেছে, আমরা তাকে নিয়েছি, এবং খুবই ব্রাইট মেয়েটা, বাচ্চা একটা মেয়ে, ছোট একটা মেয়ে, খুব ব্রাইট, এবং সে পড়তে চায়। এবং এর মধ্যে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি এই সময় বাড়ি গেছিলে? বললাম বাড়িতে কোথায় যাব। সে ওই এনজিওর অফিসেই যায়, এবং বাড়িতে মা বাবার সাথে এখনও তার কোনো সম্পর্ক নেই। তো এইরকম সাহস কিন্তু খুব কম মেয়ের থাকে। যে শুধু শিক্ষা না, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন আরও ছোট ছিলাম, তখন আমরা যেহেতু টেলিভিশন ছিল না, এসব ছিল না, বই পড়তাম আমরা অনেক। বই থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি, যে একটা চরিত্র আইডিয়াল কি হবে, কার মতো আমি হতে চাই, সেরকম আমরা দেখতাম। সিনেমা, টিভির অনেক দায়িত্ব আছে। সবাই সিরিয়াল দেখে, সিরিয়ালে কি দেখানো হয়? সেই ঘরের ভিতরে ঝগড়াঝাটি, বউ শাশুড়ির ঝগড়াঝাটি, খুনসুটি, সেগুলো। তো কাজেই আমার মনে হয় এই সবগুলো মিডিয়ারই একটা দায়িত্ব আছে, যে বেশি বেশি করে ভালো বই পড়া, ভালো ছবি দেখা, ভালো নাটক দেখা, তার মধ্যে থেকে হয়তো উঠে আসবে যে এই লড়াই করার যে একটা স্পৃহা। কারণ যে মেয়েটা কখনো কোনো কিছু দেখেনি, কোনো বই পড়েনি, বাড়িতে ওই মা বাবার কাছেই যা দেখেছে, তার পক্ষে এটার বাইরে গিয়ে কিছু চিন্তা করা খুব ডিফিকাল্ট। এক্সপোজারটা তো হতে হবে, আমাকে দেখতে হবে যে আমি এই ঘরের বাইরেও একটা আলাদা পৃথিবী আছে। সেই সুযোগটাই কিন্তু অনেকে পায় না, অনেক মেয়েরা পায় না। এবং এটা শুধু গ্রামের কথা বললে হবে না, আমাদের শহরের কথা, মফস্বল শহরের কথাও আমাদের চিন্তা করতে হবে। যে এই যে
ইয়াং অ্যাডাল্ট যারা, তরুণ তরুণী যারা আছে, তাদের যথেষ্ট খেলাধুলা, একে অপরের সাথে পরিচয় হওয়া তো দূরের কথা, নাই কোনো সুযোগ মেলামেশা করার। এবং সেখানে একমাত্র সম্পর্ক যেটা দেখা যায় সেটা হলো প্রেমিক প্রেমিকার কিংবা স্বামী স্ত্রীর। কাজে মা বাবারাও এটার বাইরে চিন্তা করতে পারেন না, রাষ্ট্র বোধহয় এর বাইরে চিন্তা করতে পারেন না। কাজে আমরা এই যে আলাদা আলাদা করে দিচ্ছি, আমরা এই মানে ওদেরকে চিন্তার যে একটা মুক্তি, সেটা তো হতে হবে। সেটা কিভাবে হবে? বই যদি শিক্ষা না থাকে, এগুলো যদি এক্সপোজারগুলো না হয়, সিনেমা, টিভি দেখছে তো, এখন তো ঘরে ঘরে টিভি, কিন্তু সেই টিভি চ্যানেলগুলোতে দেখছে কি, সেগুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। কাজে দায়িত্ব কিন্তু সবার, শুধু রাষ্ট্রের দায়িত্ব না, শুধু একটা পণ্য বিক্রি করার জন্য টেলিভিশন না, সেগুলো চিন্তা করতে হবে। বিজ্ঞাপনে আমাদের দরকার নাই, সেখানে আমরা একটা নারীকে দেখাই, এখানে কোনো দরকার নাই, কিন্তু সেটাতে আমি মনে করি যে কাজেই সে তো ওই যে একটা যৌন পণ্য বস্তু, সেটা ছাড়া তার কোনোভাবে চিন্তা করতে পারেন না নিজেকে। গ্রামে গঞ্জেও এখন সব জায়গায় বিউটি পার্লার হয়ে যাচ্ছে, অতটা তো কোথায় লাইব্রেরি হচ্ছে না, মেয়েদের বাচ্চা ছেলে মেয়েদের জন্য পড়ার মতো উপযুক্ত বই লেখা হচ্ছে না। যে বইগুলো আমরা তাদের হাতে তুলে দেই, সেগুলো তো পড়তে ইচ্ছে করে না। ছোটো ছোটো ছেলেমেয়েদের না ছবি আছে, না তাদের ভালো কাগজ। কাজে এইসব দিকে তো একটু খেয়াল করতে, কি দেখছে কি ছেলেমেয়েরা গ্রামে। প্রত্যেকটা গ্রামে দেখবেন আপনি এখন কিন্তু সব জায়গায় বিউটি পার্লার আছে। কাজে এই যে মেয়েদের সুন্দর হতে হবে, সৌন্দর্যেরও একটা প্যাকেজিং আছে, সেগুলো জানতে হবে। তো এই থেকে বের হয়ে এসে যে তুমি মানুষ হিসাবে নিজেকে চিন্তা করতে শেখো, আরেকজনের জন্য তুমি যোগ্য নিজেরকে সাজিয়ে দেবে না। মানে রোকেয়া কিন্তু ওই যে তার মানে স্ত্রী জাতির অবনতি এবং অন্যান্য লেখাগুলো তো বলছিলেন যে অলংকার যদি আমার সৌন্দর্য বর্ধনের হয়, নিদর্শন হয়, সেটাও তো একটা অসম্মানজনক। এবং আমার মনে হয় রোকেয়াকে পরিচিত করাটাও খুব জরুরি এখনকার সময়, খুব জরুরি। রোকেয়াকে অনেকে সেকেলে বা মুসলমান নারীর শিক্ষার অগ্রদূত হিসেবেই শুধু পরিচয় করে, কিন্তু রোকেয়া মতো লেখা, এত শক্তিশালী লেখা, এত ক্ষুরধার লেখা, সেটা আসলে এখনো আমরা আসলে পাই না। এত শক্তিশালী এবং এত সাবলীল ভাষায়, যে ভাষাটা এত সুন্দর যাতে সবাই বুঝতে পারে। এমনি তাত্ত্বিক লেখা, আপনি এখন ফেমিনিজমের উপরে অনেক লেখা আছে, খুব তাত্ত্বিক, সবাই সেগুলো বুঝতে পারবে না। কিন্তু ওনার লেখাটা যে কেউ একজন যে পড়তে পারে বাংলা, সে পড়ে বুঝতে পারবে উনি কি বলতে চাইছেন। খুব চেষ্টা ছিল। কিন্তু রোকেয়ার এই যে লেখা বা তার যে এইগুলো ছড়িয়ে দেওয়ার জন্যে, বিশেষ করে এখনকার যারা বলে ইয়াং অ্যাডাল্ট বা শিক্ষার্থী, সবাই জানবে, এই জানানোর জন্য কি করা যেতে পারে? জানানোর জন্য বই আরো স্কুলের পাঠ্যসূচির মধ্যে একেবারে ঢুকাতে হবে ভালো করে। সেটা তো নেই, অনেক জায়গায় রোকেয়ার জীবনী আছে কিন্তু তার লেখা কিন্তু থাকে না। আর কোন লেখাটা দিচ্ছেন, রসনা বিলাস লেখাটা আমাদের পাঠ্যপুস্তকে সম্ভবত মানে ছিল, ইফ আই এম নট রং। তো উনি তো আসলে সমাজের মধ্যে থেকে সমাজকে ভাঙার চেষ্টা করছেন, ফলে উনি স্ত্রী জাতির অবনতি লিখছেন, জ্ঞানফল, মানে এই ইয়েটা থেকেই বোঝা যায়, টাইটেলটা থেকেই বোঝা যায় যে উনি কি পরিমাণ চিন্তা করতেন। উনি ইসলাম নিয়ে এগুলো তো সবার জন্য খুব মজার গল্প, উনি সবার মধ্যে ঢোকার চেষ্টা করছেন, এটা ওনার ছিল আর কি। কিন্তু ওনাকে দেখা গেছে একটু খণ্ডিতভাবে চেনানো হয় বাঙালি মুসলমান নারীদের মধ্যে, কিন্তু উনি সেটার থেকে ছাপায় অনেক দূর ছিলেন, যেটাকে পরিচিত করানো হয় না। সেটা আপনি কি সাজেশন দিবেন? না, একটা তো বলা হলো যে পাঠ্যপুস্তকে আনা, পাঠ্যপুস্তকে শুধু ওনার জীবনী না, ওনার লেখা বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন লেখা পাঠ্যপুস্তকে আসলে সেটার একটা প্রভাব নিশ্চয়ই হবে। তবে আমি মনে করি রোকেয়াকে পরিচিত করার আরও কতগুলো ক্ষেত্র আছে। গণমাধ্যম তার মধ্যে একটা বিশাল ক্ষেত্র। গণমাধ্যমে রোকেয়াকে আরও বেশি করে তুলে ধরা এবং রোকেয়ার যে বহুমুখী জ্ঞান চর্চা গুণ, সেগুলোকে তুলে ধরা, সেটা গণমাধ্যম পারবে। এবং পত্রপত্রিকায় সেটা, পত্রপত্রিকা আমি জানি না কতটুকু আজকাল কেউ পড়ে, কিন্তু টিভি দেখে সবাই, বেতার, টেলিভিশন, এই দুটো তো ব্যবহার করাই যায়। এবং এখানে রাষ্ট্রের একটা ভূমিকা আছে, রাষ্ট্র চাইলে সেটা করতে পারবে। আর আমি যেটা আগে বললাম যে
একটা দেশব্যাপী অভিযান করা দরকার। না, যদি আমরা অরেল স্যালাইনের জন্য করতে পারি, নারীকে বাঁচাবার জন্য কেন করতে পারবো না? সেই নারী বাল্য বিবাহ থেকে মুক্তি শুধু না, যৌন আক্রমণ থেকে মুক্তি, নিরাপত্তার জন্য, নারীর একটা নিরাপদ জীবন যাপন করবে সেটার জন্য, সেটা কেন করতে পারবো না? আর পুরুষদেরকে যদি সহযোদ্ধা করতে হয় এবং করা দরকার, পুরুষদেরকে সহযোদ্ধা করতে হলে পুরুষদেরকেও আরো অনেক চিন্তাশীল হতে হবে এইসব ব্যাপারে। পুরুষরা যদি মনে করে থাকে এটা আমার প্রিভিলেজ, এটা আমি কেন ছাড়বো, তাহলে কিন্তু মুশকিল। পুরুষদের অতটুকুই প্রাপ্য যতটুকু আমার প্রাপ্য। পুরুষদের এক ফোঁটা বেশি না, আমার এক ফোঁটা কম না। সেই স্বপ্ন তো রোকেয়া দেখেছে, আমরা সবাই দেখি, সেটা প্রতিষ্ঠা হবে আমরা প্রত্যাশা করি। আমরা যে সবাই যার যার জায়গাতে কাজ করব, কিন্তু সব শেষে আপনাদের তিনজনের কাছে ছোট্ট করে যেটা জানতে চাইব, যেহেতু রোকেয়া পদক আপনারা পেয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এবং এই যে যখন রোকেয়া পদক আপনাদের শুরু করে রোকেয়া পদক পেলেন, এই আপনারা সবাইকে তো রোকেয়ার প্রতিনিধি, অনুভূতিটা একটু সর্বশেষ দিয়ে যদি শেষ করেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে আমাদের দায়িত্ব আরও বাড়লো, এবং গত 15 বছরে যে ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে ছিলাম, নারী আন্দোলনও কিন্তু খুব শক্ত জমিনে দানা বাঁধতে পারে নাই, যেহেতু প্রত্যেকেরই একটা দমবন্ধ পরিবেশ ছিল। ফলে সেই নারী আন্দোলনকে শক্তিশালী করা, নারী এবং শ্রমিক আন্দোলনকে আরও অগ্রসর করার জন্য আমাদের অনেক বেশি একসাথে কাজ করার জায়গাটা তৈরি করতে হবে, এবং এখনই বোধহয় সময়ে আমাদের কথা বলার এবং আরও বেশি কাছাকাছি থেকে আমাদের অধিকারগুলো আদায়ের জন্য সোচ্চার হওয়ার। আমার মানে অনেকটা একই, যে দায়িত্বটা বাড়লো, পদক পেয়ে দায়িত্বটা বাড়লো। তো দায়িত্বটা বাড়লো এমন একটা সময় যখন জীবনে অতটা সময়, অতটা শ্রম দেবার ক্ষমতা নেই। সুতরাং এখন চিন্তা করতে হবে কোথায় প্রাধান্য দিব, কোথায় দিব না, কতটুকু পারবো, কতটুকু পারবো না। কিন্তু সাংগঠনিকভাবে আমাদেরকে আরও আমাদের ভিতকে শক্ত করতে হবে, সেটা আমি বুঝি। যে আমাদের সাংগঠনিক ভিত শক্ত করতে হবে, আন্দোলনকে আরও প্রসারিত করতে হবে, এবং রোকেয়াকে যতভাবে সম্ভব তুলে ধরতে হবে। জি ম্যাডাম, আপনি দিয়ে শেষ করব যে এই যে রোকেয়া পদক যখনই যেখানেই যাবেন, কিন্তু এই টাইটেল কিন্তু আপনার সবার সাথে থাকবে যে রোকেয়া পদক প্রাপ্ত। তার মানে এটা একটা বাড়তি দায়িত্ব। আপনি তো চেষ্টা করে যাচ্ছেনই, চেষ্টা করছেন, আপনার অনুভূতি দিয়ে শেষ করব। আমার অনুভূতি অনেকটা শিরিনের মতোই, যে আমাদের তো খুব একটা বেশি সময় আর নেই, আমরা মানে জীবনের প্রায় শেষ অধ্যায়ে চলে এসেছি। তো এখনও আমার যেটা মনে হয় যে মেয়েদের মধ্যে ওই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা কিন্তু একাই যাওয়া আসা করেছি। আজকে ঢাকা শহরে কিন্তু সেটা না। বিশেষ করে আমি যখন মেয়েদেরকে দেখি, আমাদের ইউনিভার্সিটির মেয়েদেরকে, তাদের মায়েরা এসে তাদের পৌঁছে দেয়, মায়েরা বাইরে দাঁড়িয়ে থাকতে চায়। অনেক আমার কাছে আবেদন করেছে যে আমাদের একটা ওয়েটিং রুম করে দেন, আমি দিইনি। কারণ ওই যে দেখেন, আপনার মেয়েদের ওদের ভোট দেওয়ার অধিকার হয়েছে, ওরা নিজেরা নিজেদের ইচ্ছে মতন কাকে দেশের শাসন বসাবে সেটা যদি করতে পারে, তো ওরা নিজেরা রক্ষা করতে পারবে না। আর আপনি এলেই যদি কোনো দুর্ঘটনা ঘটে, আপনি কি সেটা থামাতে পারবেন? ওদের না হলে বলেন 2-3 করে একসাথে, বেশিরভাগই তো আমাদের এলাকারই, ওরা একসাথে আসুক। তো এই আমার কাছে মনে হয় যে জনজীবনের নিরাপত্তাটা কিন্তু অনেক কমে গেছে আগের চাইতে, এবং এইখানে রাষ্ট্রের কিন্তু একটা বড় ভূমিকা আছে। যে শুধু মানে মা বাবার তো ভয় থাকে, বিশেষ করে যাদের প্রথমত তাদের মেয়েদেরকে পাঠাতেই চায়নি স্কুল কলেজে। তো কাজে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদেরও অনেক করণীয় আছে, রাষ্ট্রেরও আমাদের আরও অনেক বেশি করণীয় আছে, মানে মেয়েদের জন্য বিশেষ করে। যে এই যে আরও কি বলবো, সড়কগুলো আরও নিরাপদ করা, পুরুষদের যেন আর একটু শুধু মেয়েরাই শুধু নারীর অধিকারের কথা পড়বে, পুরুষদেরও তো পড়া উচিত। তাদের পাঠ্য বই ছেলেদেরকে শেখানো উচিত, তোমরা কি আচরণ করবে তোমার বোনের প্রতি, তোমার মায়ের প্রতি, যাদেরকে দেখো তুমি রাস্তায় তাদের প্রতি। এগুলো তো মানে একদিনে আসবে না, কিন্তু আস্তে আস্তে মানে এগুলো যদি মানে ঢুকানো যায় আমি তো মনে করি যেটা অনেকবার আমাদের পাঠ্যক্রম অনেক কিছু বদলানো হয়েছে, কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু আসেনি।
যে কি করতে হবে আমাদের, যে নারীদের মানুষ হিসাবে চিন্তা করতে গেলে কি চেঞ্জগুলো আনতে হবে। আগে তো পুরুষদেরই বদলানো দরকার, তো কাজে তাদের শিক্ষার মধ্যেও এই জিনিসগুলো আনতে হবে, যে নারীকে মানুষ হিসাবে দেখতে হবে। তো আমার ওই অনুভূতিটা, যে এই দায়িত্বটা আমরা তো পালন করতে পারছি না, যে সমাজকে, যে একটা মেয়েকে যে বাড়ি থেকে স্কুলে আসবে কিংবা ইউনিভার্সিটিতে আসবে, সেই নিরাপত্তাটুকুও যদি আমরা না দিতে পারি, তাহলে আমরা আজকে কোথায়। কিন্তু আমাদের আশা করতে হবে যে অফকোর্স এখন তো মেয়েরা অনেক বেশি ভিজিবল, তারা বৈমানিক হচ্ছে, আর্মড ফোর্সেসে যাচ্ছে, পুলিশ হচ্ছে, বড় বড় পুলিশের দায়িত্বশীল জায়গায় আছে, পদে আছে। তো আশা করি, আমরা আশা রাখি। আবার হতাশাও আছে, যেমন কালকেই একটা আর্টিকেলে দেখলাম যে আমরা জানতাম যে আমাদের গার্মেন্টস শ্রমিকদের মধ্যে নারী শ্রমিকরাই গার্মেন্টস ব্যবসার মধ্যে থেকেই, ইন্ডাস্ট্রির শিল্প মধ্যে থেকেই মেয়েরা আরও রাস্তায়, সাধারণ মেয়েরা রাস্তায় নেমেছে, তারা কাজ করছে। কিন্তু এখন শুনছি যে যত বেশি যন্ত্রায়ন হচ্ছে এই ইন্ডাস্ট্রির মধ্যে, আনুপাতিকভাবে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে। তার মানে কি, যে যত স্কিল ডেভেলপমেন্ট, সব যেখানে স্কিল লেবার দরকার সেখানে কিন্তু ছেলেরাই যাচ্ছে। মেয়েদেরকে যে ওই পর্যন্ত তুলে নেওয়া, সেটা কিন্তু হচ্ছে না। তো এই জায়গাগুলো আমাদের মনে খুব খটকা দেয়, যে কেন যেটা শুরু হলো যে শিল্প এই মেয়েদের দিয়ে, সেটা এখন মেয়েরা সেখানকে সরে আসতে বাধ্য হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের অনেক ঘাটতি আছে, এবং এগুলো আমাদের যারা পরবর্তীকালে, আমাদের তাসলিমার মতন যারা আন্দোলন করছে, এখনো আরও অনেক বছর কাজ করতে পারবে, তাদের এগুলো কাজ করার দরকার। যে প্রথমত যে ছেলেদেরও শিক্ষার মধ্যে এগুলো ঢুকাতে হবে, কেমন করে, মানে কিভাবে, মানে মানুষ হিসাবে নারীকে দেখা, এবং এই জিনিসগুলো, যে স্কিল ডেভেলপ, শুধু স্কিল, যে কোনো একটা জিনিসের যদি আমরা মানে দক্ষতা হিসাবে, যে দক্ষ শ্রমিক সে শুধু ছেলেই হতে পারবে, কেন মেয়ে না, একটি মেয়ে কেন হতে পারবে? যে জায়গাটা ছিল সেই জায়গাটাও সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো এই জিনিসগুলো আমি আশা করি যে এগুলো আরও আমরা দেখতে, মানে এই আমার জীবনে হয়তো আমি দেখে যেতে পারবো না এত সব কিছু, কিন্তু আশা করি যে ভবিষ্যতে এরকম নিশ্চয়ই হবে। ভিজিবিলিটি বেড়েছে, সেটা আমি বললাম যে এখন অনেক দেখা যায়। আগে তো দেখতাম না আমরা, পুলিশ অফিসার মেয়ে, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে সেদিন গেলাম, সব মেয়ে। তো এটা দেখলে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ তসলিমা আক্তার, অনেক ধন্যবাদ শিরিন পারভিন হক এবং ডক্টর পারভিন হাসান। আপনারা যে কথাগুলো বললেন, বেগম রোকেয়াকে কেন্দ্র করে রোকেয়ার কথা বললেন, তার স্বপ্নের কথা বললেন, সাথে সাথে আপনাদের কাজ এবং চিন্তা ভাবনার কথা বললেন, সমাজে একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কথা বললেন। সেই প্রত্যাশা রেখে আমরা শেষ করব। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেখলেন দীপ্ত টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রোকেয়া পদক 2024। সম্মানিত রোকেয়া পদক প্রাপ্ত 3 জন আলোচক যেগুলো বলেছেন, যে প্রত্যাশার কথা বলেছেন, সেই প্রত্যাশা আমরাও রাখি। বেগম রোকেয়া যেটা বলেছেন, সমাজ এবং সংসারে যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, এবং একজন পুরুষ যেটা পারবে, একজন নারীও সেটা পারবে। নারী একজন মানুষ, আমরা সবাই যদি সেটা ভাবি এবং চিন্তার মধ্যে রাখি, তাহলে সেই স্বপ্ন বেশি দূরে নয়। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন।